সেটা হচ্ছে এই চম্পাহাটি, এই বারুইপুরের কাছে চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার বেড়ে গিয়েছে। তো কারা ধরেছে? রাজ্য সরকারের প্রশাসনই ধরেছে। আর কারা বিকৃত প্রচার করছে? সেটা করছে বিরোধীরা। ধরেছে কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। বিজেপি কি বলছে? যে অবৈধ অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় তোলে। অনুপ্রবেশকারী এলো কি করে? অনুপ্রবেশ রোখার দায়িত্ব কার? অনুপ্রবেশ রোখার দায়িত্ব অমিত শাহের, বিএসএফ এর। তো সীমান্ত পাহারা দিতে পারছে না, লোক ঢুকছে। দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। মনিটরিং এর দায়িত্ব কার? সেন্ট্রাল আইবি। দায় চাপাচ্ছে কাদের উপর? রাজ্য পুলিশের। ফলে এই যে বিকৃত প্রচারটা চলছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। বরং আমরা খুব স্পষ্টভাবে বলছি, কেন্দ্রের ইলেকশন কমিশনের একাংশকে ব্যবহার করে, তাদের সঙ্গে সেটিং করে, ইলেকশন কমিশনের সঙ্গে সেন্ট্রাল একাধিক এজেন্সির একটা সেটিং তৈরি হয়েছে, একটা মডিউল তৈরি হয়েছে। কেন্দ্রের ইলেকশন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় একাধিক এজেন্সির একটা সেটিং মডিউল তৈরি হয়েছে। এরা ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া কিভাবে অনলাইনে জাল ভোটার, ভুয়ো ভোটার ঢুকিয়ে অন্য খেলা খেলছে। এরা মহারাষ্ট্রে চেষ্টা করেছে এভাবেই মহারাষ্ট্র করেছে। এরা এভাবে নয়াদিল্লি করেছে। রাতারাতি ভোটার বেড়ে গিয়েছে। ভোটার লিস্টে জালিয়াতি, অনলাইন জালিয়াতি। কোনো নতুন ভোটার তোলার সময় তার ফিজিক্যাল ভেরিফিকেশন উচিত, ফিজিক্যাল ভেরিফিকেশন দরকার হয়, কিন্তু সেই ফিজিক্যাল ভেরিফিকেশন না করে এই কেন্দ্রের নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রের কোনো এজেন্সি সেটিং করে তারা এই অনলাইনে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন ভুয়ো ভোটার, জাল ভোটার, অনুপ্রবেশকারী, অবৈধ লোকজন এদেরকে ভোটার তালিকায় ঢুকিয়ে দিচ্ছে। এই মডেল বিজেপি মহারাষ্ট্রে করেছে বলে অভিযোগ এসেছে। এই মডেল বিজেপি দিল্লিতে করেছে বলে অভিযোগ এসেছে। এবার তারা বাংলাকে টার্গেট করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে সকলকে সতর্ক করেছেন। এবং আমরা আবার বলছি, এই যেটা ধরা পড়ছে, যেটা দেখা যাচ্ছে, এর পেছনে রয়েছে একটা গভীর চক্রান্ত, কেন্দ্রীয় চক্রান্ত, যেখানে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সি এটার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, অনলাইন সিস্টেমে এই ভুতুড়ে ভোটার এরা ঢোকাচ্ছে। আমরা নজর রাখছি, আমাদের সংগঠন নজর রাখছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদও করেছেন, সতর্কও করেছেন। যে খেলা মহারাষ্ট্রে, দিল্লিতে বিজেপি খেলে এসেছে, তার পুনরাবৃত্তির চেষ্টা করলেও এটা বাংলার মাটি। এখানে বিজেপির এই চক্রান্ত সফল হবে না। আর ওরা নিজেদের এই চক্রান্তকে আড়াল করার জন্য এই বিরোধীরা নানা ধরনের তৃণমূলের দিকে আঙুল তুলে কুৎসা করছে। আমরা তো বলছি অনুপ্রবেশ রোখার দায়িত্ব বিএসএফ এর, তো বাইরে থেকে লোক আসছে কি করে? আমরা বারবার যেগুলো বলছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই, আমাদের দলেরও, সমস্ত সংগঠনের, আমাদের দলের নেতারা যা বার্তা জেলায় জেলায় পৌঁছে দিয়েছেন। আমরা আবার বলছি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একাংশের সঙ্গে কেন্দ্রের এজেন্সি সেটিং করে অনলাইন সিস্টেমের মাধ্যমে উইদাউট ভেরিফিকেশন এই কারচুপিগুলো করছে। মহারাষ্ট্র, দিল্লির পর বাংলাকে টার্গেট করে, কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। ফলে এখানে তাদের চক্রান্ত সফল হবে না। তৃণমূল কংগ্রেস জিতবে, মানুষের ভোটে জিতবে, এবং এই বিজেপির যে চক্রান্ত এটা সফল হবে না। সকালে একাধিক বিধায়ক, মন্ত্রী তারা অলরেডি নিজেদের এলাকাতে এই নিয়ে মিটিং করছেন, ডেটা পর্যন্ত চেয়ে পাঠিয়েছেন।
কোনোভাবে দল কি কোনো কেন্দ্রীভূতভাবে নিয়ে ইলেকশন কমিশনের কাছে যাবে? গোটা বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কড়া নজরে রেখেছেন, দলের নেতৃত্ব নজরে রেখেছে এবং এটা নিয়ে সমস্ত রকমভাবে সব তথ্য এটা পর্যবেক্ষণ চলছে, কিভাবে কোথায় এগুলি নজরদারি রাখা যা যা পদ্ধতি দরকার করা হচ্ছে এবং দল যথাসময়ে এ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। সকালে হ্যান্ডেলে আপনি যে পোস্ট করেছেন সেখানে বলছেন যে সোশ্যাল মিডিয়া দরকার, কিন্তু নেতা কর্মীদের সঙ্গে থেকে কাজ করা মাঠে নেবে তবেই ভালো নেতা হওয়া যায়। এই যে শুধুমাত্র প্রচারে না থেকে কোনটা প্রচার কোনটা কাজ মানুষ বোঝেন, এটা হঠাৎ এই ধরনের পোস্ট কেন এবং কে বা কারা আপনার লক্ষ্য? কোনো লক্ষ্যের বিষয় নেই, এটা আমি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি আমার অন্য পেশাও আছে, পেশাগতভাবে আমি সাংবাদিকতায় জড়িত, লেখালেখি করি, সব মিলিয়ে এটা একটা ব্যক্তিগত অনুভূতি লেখা। আমি এ নিয়ে কোনো প্রশ্নেরও উত্তর দেব না, কারণ সব কিছু সবসময় অমুক লক্ষ্য বা অমুক উদ্দেশ্যে ব্যাপারটা সেরম নয়, এটা একটা উপলব্ধি, সেই উপলব্ধিটা আমি আমার নিজের সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করেছি। এই বিষয়ে দুটো প্রশ্ন আমায় করতে হচ্ছে। আপনারা লাইনে লিখেছেন যে কোনটা মূলত প্রচারের জন্য কাজ আর কোনটা 10 জনের সঙ্গে মিশে 100 জনের জন্য কাজ, তা বুঝতে দেরি হয় না। এটা কি না, মানুষ সচেতন বলেই সেইটুকু আমরা মানে একটা অনুভূতি যে মানে আমি যদি শুধু আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে রোজ কিছু কথা বলি, তার পাশাপাশি তো মানুষ তার প্রতিফলনটা তার এলাকাতেও সকলের মধ্যে দিয়ে দেখতে চাইবেন, আমার এলাকাতে তো আমার মধ্যে দিয়েও দেখতে চাইবেন। আমরা তো সকলেই যে যেখানে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি সেটাই বোঝাতে চেয়েছি যে নিশ্চয়ই প্রচার, সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া দরকার আছে, তার পাশাপাশি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে তার প্রচার এবং বিরোধীদের কুৎসার প্রচার, এটা নিবিড় সংযোগের মধ্যে দিয়ে প্রত্যেকের এলাকায় আমরা এটা চালিয়ে যাব। আরেকটা বিষয়, আপনি বলছেন যে সাংগঠনিক কাজ, সামাজিক কাজ এবং প্রচারে সুষম মিশ্রণ না হলে ভারসাম্যের অভাব এবং গোলমাল হয়। কোথাও কি দলের মধ্যে এরকম কিছু আপনি উপলব্ধি করছেন? না, দল কেন, শুধু এটা তো যে কোনো সংগঠনের ক্ষেত্রে, আমি তো ওই পোস্টে লিখেছি যে এটা শুধু রাজনৈতিক দল নয়, এটা যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় এটা প্রযোজ্য। আমি সোশ্যাল মিডিয়ায় খুব ভালো ভালো পোস্ট করলাম, বাট আমি গ্রাসরুটে হয়তো নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজগুলো করছি না, তো তাহলে এই গ্যাপটা তো মানুষ ভালোভাবে নেবেন না। না এটা কি দলের মধ্যে কারোর আচরণে উঠে? না না, সেটা এটা দল বলে না, এগুলো থাকে তো, এটা আমার শুধু দল কেন, আমার চারপাশ, আমার সমাজ, আমার কর্মক্ষেত্র, এটা আমাদের সকলের ব্যাপার, এটা একদম সকলের ব্যাপার। যে আজ সোশ্যাল মিডিয়া যেমন একটা জীবনের অত্যন্ত জরুরি দিক, পাশাপাশি গ্রাউন্ড রিয়েলিটি সেখানে কি ঘটছে এর একটা ভারসাম্য তো সবসময় দরকার। হঠাৎ এই উপলব্ধি কেন? না, হঠাৎ নয়, এরকম একটা আলোচনা হচ্ছিল কাল একটা জায়গায়, খুব সুন্দর করে মাথার মধ্যে ওটা কাজ করছিল যে এটা তো সেই হিসেবে এটা পার্সোনাল ব্যক্তিগত পোস্ট, কিন্তু আপনার এই পোস্টে অরাজনৈতিক আপনার এই পোস্টে আরেকটা পোস্ট। আপনার এই পোস্টে আরেকটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো কর্মী না হলে ভালো নেতা হওয়া যায় না, এটা স্বাভাবিক ব্যাপার, কোনো কারোর দিকে নয়। যারা সবাই ভালো নেতা, যারা সকলেরই একটা উচ্চাসা থাকে, আমরা যারা কর্মী, আমরা যারা নিচের স্তরে জেলায় জেলায়, কর্মীরাই তো সম্পদ, এরাই আগামী দিন নেতৃত্ব দেবে। তো ফলে এখন যে কর্মীরা আগামী দিন ভালো নেতা হতে চাইবে, নেত্রী হতে চাইবে, তাদের তো পারফর্ম করতে হবে, কর্মী হিসেবে ভালো পারফর্ম করতে হবে। যে যত কর্মী হিসেবে ভালো পারফর্ম করবে তার অভিজ্ঞতা তত বাড়বে, সে তত ভালো ম্যাচিওর নেতা হবে। মানে নির্দিষ্ট কেউ আপনার লক্ষ্যে নয়? না না, এ একদম ব্যক্তিগত। আপনি আরেকটি পোস্ট করেছেন আপনি এক্সাম দিয়ে, সেখানে বলছেন শুভেন্দু অধিকারী তিনি দেউচা পাচামি নিয়ে বিভ্রান্তিকর। দেখুন, দেউচা পাচামি নিয়ে একটা ঘটনা ঘটেছে। দেউচা পাচামি, এখানে কিছুদিন আগে বিরোধী দলনেতা তিনি দেখাচ্ছিলেন যে একটা দেউচা পাচামিতে তিনি দেউচা পাচামি যে একটা নজিরবিহীন দারুণ একটা প্রজেক্ট, বাংলার সুদূর প্রসারী ভালো করবে, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক স্বপ্ন নিয়ে, গোটা এলাকার মানুষের লাভ, সার্বিকভাবে বাংলার অর্থনীতির লাভ, বিপুল কর্মসংস্থান, তার বিভ্রান্ত করতে শুভেন্দু অধিকারী আপনাদের সামনে, সাংবাদিকদের সামনে কয়েকজনকে
এলাকার ভূমিপুত্র বলে এনে হাজির করেছিলেন, বলেছিলেন বীরভূমের মূল নিবাসী। তো আমাদের দলের তরফে সাংসদ সামিরুল ইসলাম তিনি খোঁজ খবর করেছেন, তিনি এবং তার টিম, এবং তাতে দেখা যাচ্ছে যে এই যাদের বলা হয়েছে যে এরা নাকি বীরভূমের দেউচা পাচামি এলাকার ভূমিপুত্র, দেখা যাচ্ছে তারা উত্তর 24 পরগনা থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে। একজন হচ্ছেন বীরেন হাঁসদা, মারিচা গ্রাম পঞ্চায়েত, থানা আমডাঙ্গা, ব্লক আমডাঙ্গা, পেশা স্কুল শিক্ষক। তাকে বলা হয়েছে দেউচা পাচামির এলাকার বাসিন্দা। 2 আনন্দ বেসরা, কাঁচরাপাড়া নিউ কলোনিতে থাকেন, থানা বীজপুর। আর যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে, তিনি বীরেনবাবুর স্ত্রী, যিনি হরবাটি পশরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। ফলে এর থেকে বোঝা যাচ্ছে যে এই দেউচা পাচামির মতো একটা অত্যন্ত গঠনমূলক ইতিবাচক যে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করতে কিভাবে ওই এলাকার বাসিন্দাই নয় তাদেরকে এনে সাজিয়ে বলা হচ্ছে বীরভূমের মূল নিবাসী বলে একটা বিভ্রান্তি চড়াবার চেষ্টা হয়েছে। তাহলে বিজেপির এই যে মুখোশধারী বিজেপি, মিথ্যাচারী বিজেপি, বাংলার উন্নয়ন চায় না, ভাবা যায় একটা অন্য এলাকার অন্য জেলার লোককে এনে দেউচা পাচামি নিয়ে 4টি কাল্পনিক কথা বলিয়ে দেওয়া হলো। তো এগুলো আমরা তীব্র প্রতিবাদ করছি। জীবনতলায় যে গুলি উদ্ধার হয়েছিল আপনি জানেন, সেই ঘটনায় প্রচুর একজনের একাধিক জন গ্রেপ্তার হয়েছে। এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে গত কয়েক বছর ধরেই বেদার অস্ত্র বিক্রি হয়েছে দক্ষিণ 24 পরগনার জীবনতলা এলাকা থেকে, এবং আজকে এসটিএফ এর গোয়েন্দারা তল্লাশি চালাচ্ছে এই অস্ত্রের দোকানটিতে। না, এসটিএফ ভালো কাজ করছে। যদি কোথাও কোনো খবর থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে এসটিএফ অত্যন্ত ভালো কাজ করছে, এবং এটা তো পুলিশের কৃতিত্ব। এবং ব্যাপারটা এরম নয় যে বাংলায় এই ধরনের প্রথম হলো। কিছু খারাপ লোক কিছু কাজ করে, খারাপ কাজ করে। আপনার মনে আছে এই দক্ষিণ 24 পরগনাতেই আরএসপির মন্ত্রী সুভাষ নস্করের বাড়িতে বোমা মেরে তার আত্মীয়ার মৃত্যু হয়ে গেল। সিপিএম বলল আরএসপির মন্ত্রীর বাড়িতে বোমা রাখা ছিল, আর আরএসপি বলল সিপিএম বাইরে থেকে এসে বোমা মেরেছে। তো এগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, এবং পুলিশও যত যা খবর পাচ্ছে সেগুলো সব উদ্ধার করতে করতে যাচ্ছে। বলছি যে আপনি এই অস্ত্র উদ্ধার নিয়ে বললেন, কিন্তু এই যে হাওড়ায় ফের কোথাও পেলুয়ায় গুলিবিদ্ধ, ওগুলো বিচ্ছিন্ন, একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। ওগুলো বিচ্ছিন্ন ঘটনা, ক্রাইম। পুলিশ প্রশাসন দেখছে। সিপিএম জমানার তুলনায় এখন এ ধরনের ঘটনা এ রাজ্যে অনেক কম, আর বিজেপি শাসিত রাজ্যগুলোর তুলনায় এখানে সে মানে ওই অনুপাতে আসে না। আমরা চাই একটাও খারাপ ঘটনা না ঘটুক, একটাও না। কিন্তু আমরা পুলিশ প্রশাসন দেখছে। এখন অন্য রাজ্য থেকে বা বিএসএফ এর ব্যর্থতায় অন্য দেশ থেকে লোক ঢুকে খারাপ ঘটনা ঘটবে আর কৈফিয়ত দিতে হবে তৃণমূলের সরকারকে, এটা তো হতে পারে না। এখানে উত্তরপ্রদেশ থেকে অস্ত্র নিয়ে এসে ঢুকছে, ধরতে হচ্ছে বাংলার পুলিশকে। ফলে এগুলোও দেখতে হবে। আরজিকর কাণ্ডের পর বেশ কয়েক ভূমিকা নিয়ে আপনারা সরব হয়েছিলেন, আপনি উল্লেখও করেন। সেরকমই কয়েকজনকে দেখতে পাওয়া যাচ্ছে যে সরকারি অনুষ্ঠানের মঞ্চে থাকে, গতকালকেও দেখতে পাওয়া গেছে। তো এখন সেটা তো সবাই দেখতে পাচ্ছেন, তো মানে সকলেই সেটা দেখতে পাচ্ছেন যে এটা কারা কি বলেছিলেন, কিন্তু তাদের মূল তারা এটুকু অন্তত অনুভব করেন। দেখুন, আরজিকর কাণ্ডে যারা প্রতিবাদ করেছিলেন আমরা তাদের সকলের বিরুদ্ধে নই, এটা তো গণতান্ত্রিক রাজ্য। তো সবাই যার প্রতিবাদ, আমরাও প্রতিবাদী, মুখ্যমন্ত্রীও প্রতিবাদী। তো সুতরাং সেখানে দাঁড়িয়ে কে প্রতিবাদ করেছেন এটা বড় কথা না। যারা উদ্দেশ্য প্রণোদিত খারাপ ভাষা, খুব খারাপ কথাগুলো বলেছিলেন, সেগুলো নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের একটা আবেগের বিষয় ছিল। এখন সকলেই যে খুব খারাপ কথা বলেছেন তা তো নয়। তো সুতরাং কে প্রতিবাদ করেছেন তাই নিয়ে আমাদের আপত্তির কোনো বিষয় ছিল না। আবার কেউ যদি মনে করেন যে তখন আমিও কারুর কথায় ভুল বুঝেছিলাম, বিভ্রান্ত হয়েছিলাম, এবং সময়ের সঙ্গে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কাজ করছিলেন, এবং কিছু কুৎসাকারী মানুষের আবেগ নিয়ে বিভ্রান্ত করেছে, তারা যদি তাদের বিষয়টা বুঝতে পারেন সে তো ভালো কথা। চণ্ডীতলার আইসি তার
কাছে যে অবৈধ অস্ত্র পাওয়া গেল, সেই ঘটনায় না হাওড়া পুলিশ না হুগলি পুলিশ এমনকি আইসি নিচেও কিছু বলছেন না, গোটা বিষয়টা কোথাও গিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠছে। আমার মনে হয় না, যদি কোথাও কিছু পাওয়া গিয়ে থাকে তো সেই ধামাচাপা কিভাবে হবে। ফলে এটা পুলিশ প্রশাসন দেখছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোনো মন্তব্য করবো না। প্রশাসনের তরফে কোনো মন্তব্য আসছে না প্রকাশ্যে। প্রশাসনের কাজ কি সকাল বিকেল মন্তব্য করতে করতে কাজ করা? প্রশাসন নীরবে ভালো কাজ করে, নীরবে। দাদা, চিনু হাজরা তৃণমূল কংগ্রেসের একজন ব্লক সভাপতি ছিলেন এবং এখন উনি বিজেপিতে যোগদান করেছেন। তো ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 78 কোটি টাকার দুর্নীতি উনি করেছেন, কিন্তু এই যে ওনাকে গ্রেফতার করা হচ্ছে না, এটা কি বিজেপিতে নাম লিখিয়েছেন বলে গড়িমসি করা হচ্ছে? আমি বলতে পারবো না। আমি তো বারবার বলছি যে তৃণমূলকে হ্যারাস করার জন্য নানা গল্প ফাঁদা হচ্ছিল। এখন সেই সিবিআই চার্জশিটে দেখা যাচ্ছে বিজেপি নেতার নাম। তাহলে তৃণমূলের নেতাদের ক্ষেত্রে একরকম হয়ে যায়, বিজেপি নেতার ক্ষেত্রে অন্যরকম হয়ে যায়। কিন্তু সিবিআই এর ব্যাখ্যা দেওয়া উচিত। কোনো চ্যালেঞ্জ নেই। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ পরিবার। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাদির নেতৃত্বে সরকার উন্নয়নের কাজ করছে, পাশাপাশি দল বাংলার বিরুদ্ধে সব কুৎসার প্রতিবাদ করছে। এখানে এত বড় দল, ফলে কোথাও কোনো ব্যক্তির কোনো জায়গায় কোনো মতপার্থক্য যদি থাকে, সে তো যে কোনো পরিবারে থাকে, যে কোনো ক্লাবে থাকে, যে কোনো অফিসে থাকে, হাতের 5টা আঙুল তো সমান হয় না। কিন্তু যখন চ্যালেঞ্জ মোকাবিলার সময় আসে তখন 5টা আঙুল মুঠো হয়ে যায়। ফলে তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা বৃহত্তর পরিবার, যেটা প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক এবং অদ্বিতীয়। মালদায় বারবার দেখা যাচ্ছে কখনো কাউন্সিলর যাস না, কর্মী খুন হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে বিধায়কের গাড়িতে হামলা হচ্ছে, কখনো হুমকি আসছে। ক্রাইম শুধু মালদা নয়, বীরভূমে বিভিন্ন জায়গায় না না, তৃণমূলের শত্রু এটা কোনো বিষয় নয়। কোথাও 2-4টে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ওটা পুলিশ প্রশাসন দেখছে। 2-একটা বিচ্ছিন্ন ঘটনা, আচ্ছা সিপিএম জমানায় ঘটেনি? কসবায় প্রকাশ্য এতে ওই কি নাম, দিবাকর বাবু যিনি ছিলেন না কি নাম, হ্যাঁ, একেবারে ওকে প্রকাশ্যে খুন করা হয়নি? আরে সিপিএম জমানায় তো ডিসি পোর্ট বিনোদ মেহতা ক্রিমিনাল ধরতে গেছে, তাকে কুপিয়ে জ্বালিয়ে খুন করে দেওয়া হলো। ওসি তিলজলা, তাকে খুন করে ফেলা হলো। এটা তো সমাজের খারাপ দিক। সিপিএম এর সময় পিশাচদের তাণ্ডব চলতো, এখন সেটা হয় না। এখন কিছু অপরাধী সামাজিকভাবে বিচ্ছিন্ন 2-4টে আপত্তিকর কাজ করেন, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। বিজেপির মন্ডল সভাপতি বাসায় গিয়ে ব্যাপক অশান্তি চলছে বিজেপি মন্ডল সভাপতি। আরে ওইটুকুই, বিজেপির আবার সাংগঠনিক নির্বাচন, ওটা গরুর গাড়ির হেডলাইট। আপনার একটা বিজেপি, তার অর্ধেক জায়গায় কোনো সংগঠন নেই, কমিটি নেই। যেখানে যে 2-4টে আছে তার অর্ধেক আবার অন্য দল থেকে আনা, তাদের মধ্যে আবার আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, এইসব লড়াই। এটা মানুষ এদেরকে মানে কোনো গুরুত্বই দেয় না। একে দল হিসেবে এরা উন্নয়নে বাংলার সঙ্গে নেই, বাংলার শত্রু। বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতিকে এরা পছন্দ করে না। ফলে এই জায়গায় দাঁড়িয়েও যে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, মারামারি এইসব করে বেড়াচ্ছে। আজকে বিজেপি কোথায়? গোটা পরিস্থিতিটাই তো পরিবর্তন হয়ে গেছে 11-র পর। আপনি দেখান তো, একটা ডিসি খুন হয়েছে, নাম বলুন ডিসি খুন হয়েছে। সিপিএম জমানায় তো ডিসি খুন হতো, ধরতে গেছে ডিসি কে কুপিয়ে মেরে দিয়েছে কলকাতায়। ওসি তিলজলাকে খুন করা হয়েছে। তো 11-র পর তো পরিবর্তনটা হয়েছে। সমাজে ভালোটা বেশি, খারাপ সমাজবিরোধী দুষ্কৃতি থাকে, কমাতে হবে, বন্ধ করতে হবে, সেগুলো সরকার করছে। কিন্তু এমন ভাব করবেন না যেন আপনারা জীবনে প্রথম শুনছেন। বিজেপির এই যে জেলায় জেলায় যে বুথ সভাপতি নির্বাচন নিয়ে এত মন্ডল সভাপতি নিয়ে এত গন্ডগোল, তার মধ্যে আজকে কেন্দ্রীয় নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছে সুনীল বনসাল, সুকান্ত মজুমদার, অমিত মালব্য,
ওই অবস্থা। মন্ডল কমিটি বৈঠক করতে গেলে, ভোট করতে গেলে কেন্দ্রের নেতাদের এসে বসতে হয়, আবার যেখানে ওইসব এলাকা তো আবার হেরেও যাবে। তো এখন প্রথমে ওটা নিজেদের মধ্যে ভোট করে নিক দলে, শুভেন্দুবাবু বনাম সুকান্তবাবু বনাম দিলীপবাবু, এরা নিজেদের মধ্যে একটা ভোটাভুটি করে নিক, কারা কারা থাকবে কারা চালাবে। শুধু শুধু ওই অনুগামীদের দিয়ে নিচে মারামারি করাচ্ছে। বলছি হ্যাঁ আছে আছে বলছি যে বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেটা, যদি তারা প্রয়োজন মনে করেন তাহলে তিনটে করে নামই দিতে। দেখা যাচ্ছে যে 1 বছর পর নির্বাচনে বহু বিধায়কই নতুন করে পরিবর্তনের দিকে যাচ্ছেন না, পুরোনো নামই দিচ্ছেন বা দিচ্ছেন। তাহলে কি যে সংগঠন আছে এই সংগঠন নিয়েই মানে যুদ্ধে প্রস্তুত তৃণমূল কংগ্রেস? এ নিয়ে একটি মন্তব্য করব না, গোটাটাই সাংগঠনিক বিষয়। তাহলে যে এই যে রদবদল এই আপনারা খবর করেন, আপনারা ব্রেকিং করেন, আপনি তো আগামী পুজোর আগেই রদবদল দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, পুজো চলে গেল, নববর্ষের আগে রদবদল, ব্রেকিং হলো না। তারপরে 23শে জানুয়ারি আগে রদবদল হলো না, 26শে জানুয়ারি আগে রদবদল। তা আমরা কি উত্তর দিয়ে মরবো নাকি? দলের যখন যেখানে প্রয়োজন মনে হবে তখন বদল হবে। না তাহলে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে একটা বড় রদবদল আসবে, কিন্তু উনি বলেছিলেন রদবদলের ব্যাপারটা তো উনি বলেছিলেন। না, সে নিশ্চয়ই দলে কোনো প্রক্রিয়া চলছে, দলে নিশ্চয়ই কোনো প্রক্রিয়া চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ একজন নেতা, দলের প্রক্রিয়া চলছে। দল যখন মনে করবে তখনই তো সেটা সর্বসমক্ষে আনবে। বিভিন্ন জায়গায় তো বিভিন্ন পরিবর্তন সব আপনারা দেখতে পাচ্ছেন, বহু রাজ্যে, অন্য রাজ্যেও তো সেগুলো সব চলছে। আপনি বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিবর্তন 2011 পরেই হয়েছে। গতকাল বীরভূমের কাকড়াতলা, সেখানে বালিতলা, ওই বীরভূমে পরিবর্তনের আগে নানু রয়েছে। গোষ্ঠী গন্ডগোল এবং তৃণমূল কর্মীকে বাস দিয়ে পিছিয়ে শুরু করা হয়েছে। দেখুন, সব জায়গায় ওটা রাজনীতি হয় না। কিছু কিছু ঘটনা, কিছু মারামারি ব্যক্তিগত ইকুয়েশনের থাকে, পারিবারিক ইকুয়েশনের থাকে, শরিকি গন্ডগোল থাকে, ফলে সবটাই ওটা তৃণমূল বা অমুক, এটা এইভাবে দেখাটা ঠিক না। শেষ প্রশ্ন, ডানকুনিতে আজ শুরু হলো সিপিএমের রাজ্য সম্মেলন। 26-এ কিভাবে বিধানসভা ভোটে ভোট নিয়ে ফিরে আসা যায় তা নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব আলোচনা করেছে। দেখুন, ওদের আমি অনেক ছবি দেখেছি আজকে ওনাদের প্রদর্শনীতে, অনেক রকম ছবি তারা দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। আর্যভট্টর তো একটা ছবি রাখতে পারতেন, যিনি শূন্য আবিষ্কার করেছিলেন। তো শূন্য যে দল পায় তারা একটা আর্যভট্ট ছবি থাকবে না? সিপিএম এর রাজ্য সম্মেলন হচ্ছে এটা, যে দিনের পর দিন শূন্য থাকা, লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, তার প্রদর্শনীতে আপনারা এত ছবি দিচ্ছেন, একটা আর্যভট্ট ছবি দেবেন না? জনগণ থেকে বিচ্ছিন্ন, 11 সালে রিজেক্টেড, তারপর থেকে দম হলো না সিপিএম এর একা ভোট লড়ার, কংগ্রেসের পায়ে ধরে জোট করে ভোট লড়ে, একা লড়ার দম হলো না সিপিএম এর। তারা কি বৈঠক করলো, তারা কি বৈঠক না করলো, এ সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে ওনাদের এই প্রদর্শনীতে আর্যভট্ট ছবিটা রাখা উচিত ছিল। আছে বাবা। Yes, সমিত নেই ভোট, চলো হটাও, আমি বেরোবো। বেরোবেন না। লোকসভা নির্বাচনের প্রশ্নটা করছি, হ্যাঁ, লোকসভা নির্বাচনের পর অধীর দাবি করেছিলেন যে তিনি হিন্দু মুসলমান মেরুকরণের রাজনীতি করতে পারেন, তার জন্য তিনি হেরেছেন। সেই অধীর এখন বলছেন যে দুর্গাপুজোর জন্য যদি সরকার টাকা দিতে পারে ক্লাবগুলোকে, তাহলে ঈদ কমিটিগুলোকে টাকা দেওয়া উচিত। তাহলে কি অধীরেরও ভরসা সেই মেরুকরণ? ওরা কি জানেন যে ঈদের সময় কত রকমভাবে সরকার ইনফ্রাস্ট্রাকচারাল সাহায্য দেয়? ওরা কি জানেন যে বহু জায়গায় ঈদের আগে যে ইফতার যেগুলি হয়, তো কতগুলি সংগঠন, গণসংগঠন, ইভেন তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়ে থাকে। তো সুতরাং আমরা সকলকে নিয়ে চলি, ওনাদের মতো এই হিন্দু মুসলমান খ্রিস্টানের পলিটিক্স করি না। অধীরবাবু হেরেছেন, ওনার বহরমপুরে উনি তৃতীয় হয়েছেন, মানুষ ওনাকে গ্রহণ করেনি, ওনার দলকে গ্রহণ করেনি, উনি হিন্দু মুসলমান করছেন কেন? দেখছেন তোরা বাঁচায় কি? আমি
হ্যাঁ গণতান্ত্রিক অধিকার জিরো আছে। জাল ওষুধের জন্য মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষ। এর দায় কে বললো? কেন্দ্রীয় সরকারের। দুর্গাপুর থেকে কেন্দ্রীয় সরকারকে নিশানা সাংসদ কীর্তি আজাদ। তার অভিযোগ, যাদের লাইসেন্স দিচ্ছে কেন্দ্রীয় সরকার তারাই জাল ওষুধের কারবার করছে। লাইসেন্স দেয় কেন্দ্রীয় সরকার, তাই তার দায় কেন্দ্রীয় সরকার। কীর্তি আজাদের কথা। উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন, উনি দীর্ঘদিন বিজেপির সঙ্গে একটা সময় ছিলেন, ফলে উনি ওখানকার সরকারের যা সব কাজ কীর্তিকলাপ উনি সব দেখেছেন খারাপগুলো, তো উনি ওনার অভিজ্ঞতা থেকে উনি বলেছেন। তো কেন্দ্রকে তো দায় নিতেই হবে, কেন্দ্র কেন দায় নেবে? ঠিক আছে? ধন্যবাদ।